future, if there is a mechanism that not such racial discrimination happens. By the time I end my speech, by the time I end my line, I know somewhere someone must be facing racial discrimination, which goes undocumented, sir. So there should be a mechanism, there should be a system in the state that the cases, all the racial discrimination cases, there's ethnic slur, sir. This kind of thing doesn't happen. We make sure that our state is very much supportive to the students those are studying outside the state. Thank you, sir. স্পিকার স্যার আমি উঠি তারপরে আপনি বলবেন তো এটা যখন আমি উনি একটা স্পেশাল একটা অ্যাটেনশন এনেছেন, আপনি এটা দাঁড়িয়ে গেছেন। প্লিজ আরে বসেন দীপঙ্কর বাবু, দীপঙ্কর বাবু বসেন, বসেন বসেন প্লিজ প্লিজ। সব সময় আমাকে বলতে হবে না, আপনি বসেন। মাননীয় অ্যাক্টিং স্পিকার মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক মিস্টার ফালদান সুজি বললেন অলরেডি এই বিষয়ে, কিন্তু আপনারা জানেন যে কিভাবে যখন ঘটনাটা আমাদের নজরে এসছে সাথে সাথে কিন্তু আমরা কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে চিফ মিনিস্টারের সাথে কথা বলেছি এবং আমাদের তরফ থেকেও যা যা করা আমার বাড়িতেও আমরা পরবর্তী সময়ে দেখা করেছি। পুরো ডিটেলস আপনারা সবাই জানেন, নিউজ পেপারে এসছে এবং আমরা কন্ডেম করি এই ধরনের ঘটনা যে হয়েছে, এর মধ্যে দুমত নেই। এখন আমার কাছে পুরো ডিটেলস যা যা উনি স্ট্যাটাস যেটা জানতে চাইছেন, আমরা ফাইন্যান্সিয়াল থেকে আরম্ভ করে এভরিথিং আমরা কিন্তু সবভাবে হেল্প করেছি। আরো ডিটেলস যদি উনি এখন যেহেতু সাডেনলি উঠিয়েছেন, এটা পুরো ডিটেলস আমি লাস্ট দিন যেটা 25 তারিখ আমি সেদিন পুরোপুরি আপনার সামনে এখানে রাখবো, কি কি আমরা করেছি এবং কি কি বর্তমানে ওখানের কি অবস্থা, কোথায় আছে। আমাকে ইস্যু করেছে, অনেক জনকে অ্যারেস্টও করেছে সাথে সাথে, এবং তাদের নাম শুধু আমি পুরো যা যা আছে মানে সেটা আমি 25 তারিখ আমি সেটা বলবো পুরো ডিটেলস। মাননীয় স্পিকার স্যার, ওকে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যা বলছেন সবটা ঠিক আছে। আমরা চাচ্ছি আমাদের এই হাউস থেকে একটা নিন্দা প্রস্তাব আনা হোক যে অ্যাঞ্জেল চাকমাকে যেভাবে মানে হত্যা করা হয়েছে, এবং এখানে আমরা যদি দেখি স্পষ্টভাবে যদি বলি এটা বর্ণ বৈষম্য, আমাদেরকে দেখে চাইনিজ চিঙ্কু এভাবে ইয়ে করা, শুধু এঞ্জেল চাকমা না, ইদানিং মণিপুরে আরেকজন মেয়ে ঠিক আছে মাননীয়, এটার জন্য আমরা চাই যে মুখ্যমন্ত্রী 25 তারিখ বলবে। একটা আমরা চাচ্ছি একটা প্রস্তাব এই হাউস থেকে গ্রহণ ঠিক করা আছে, হোক। 25 তারিখ প্রশ্ন এবং উত্তর একটু পরে প্লিজ। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন উত্তর পর্ব। আজকের এই কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যগণের নামের পার্শ্বে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম ডাকলে তিনি তার নামের পাশে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ প্রশ্নের মৌখিক উত্তর প্রদান করবেন। আমি প্রথমেই মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়কে বলার জন্য বলছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, মাই স্টার্ট কোশ্চেন নাম্বার 16 ধন্যবাদ। মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায়, কোশ্চেন নাম্বার 60 প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে হোম ডিপার্টমেন্টে কনস্টেবলের শূন্য পদের সংখ্যা কত? হোম ডিপার্টমেন্টে কনস্টেবলের শূন্য পদের সংখ্যা 1319 জন। এর মধ্যে পুরুষ আছে 1189 এবং মহিলা আছে 130। সাপ্লিমেন্টারি এখানে তাদের ওয়েবসাইট থেকে আজকে বের করে এনেছি। অ্যাকর্ডিং টু দ্য ত্রিপুরা হোম ডিপার্টমেন্ট কনস্টেবল ভ্যাকেন্সিজ পোস্ট, এখানে লেখা আছে টোটাল কনস্টেবল 2125 জন এখানে ওয়েবসাইটে।
মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1319, উনি হয়তো মনে হয়তো দিয়ে থাকতে পারেন। তাইলে কোনটা সত্য? এটা কি অ্যাকর্ডিং টু দ্য ওয়েবসাইট অফ দ্য ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট ইট ইজ ট্রু? প্লিজ 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 এই থাকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব। এই যদি পোস্ট যেটাই ভ্যাকেন্ট থাকে 1000, উনি বলেছেন 1319 জন, তাহলে এগুলি কতদিন যাবত এগুলি ভ্যাকেন্ট আছে, বা 2125 মধ্যে এটা কোনটা সত্য? তাইলে কবে নাগাদ এগুলি আপনার অ্যাপয়েন্টমেন্ট এর প্রক্রিয়া শুরু হবে, কবে নাগাদ সমাপ্ত হবে, এটা যদি জানেন। কারণ এখানে ওয়েবসাইটে কিন্তু লেখা আছে কনস্টেবল এবং এসপিও, স্পেশাল পুলিশ অফিসার, এরা কিন্তু প্রায় 3500 এসপিও আছে, যারা ওই ফিক্সড টাকা পাচ্ছে, তারা খুব সাফার। আজকে উনি যেটা বলেছে আমরা ধন্যবাদ জানাই যে 5% দিয়ে দিয়েছেন, ওটার মধ্যে এসপিওরা পাবে কিনা? আমি আগেই বলেছি সামথিং ইজ বেটার দেন নাথিং, তবে ওরা এসপিওরা পাবে কিনা? এসপিও কিন্তু আপনার ডিপার্টমেন্টের, এখানে ওয়েবসাইটে কিন্তু আছে কনস্টেবল পাবলিক এসপিও। তাইলে মাননীয় মুখ্যমন্ত্রী কি জানাবেন যে এই পোস্টগুলি কবে নাগাদ নিয়োগ হবে, এরা প্রক্রিয়া শেষ হবে, তাদের এই ভ্যাকেন্ট পোস্টগুলিতে কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা শেষ হবে, এবং এসপিওদের সম্পর্কে ওনার বক্তব্য। ধন্যবাদ। উনি যে কাগজটা এনেছেন, actually এই কাগজের উপর ভিত্তি করে উনি অলরেডি ইনফর্ম, তাহলে তো এখানে বিধানসভার মধ্যে ক্রস চেক করার কোনো মানে হয় না, মানে আমার মনে হয়। আমি যেটা বললাম সেটা তো একজন সরকারি যে আমাদের যেটা আমাকে দেওয়া হয়েছে সেটাই আপনার মানতে হবে। আপনি কোথা থেকে কি এনেছেন আমার জানা নেই। কাজে এইভাবে যদি আপনি ক্রস চেক করার জন্য আপনি বলেন তাহলে তো মুশকিল হয়। যেটা আমি বলবো দ্যাট ইজ ফাইনাল, কারণ সব জেনে শুনে এখান থেকে আমাকে ইনফরমেশনটা দিয়েছে ডিপার্টমেন্ট থেকে। তাছাড়া এখানে আপনার আরো আমি ডিটেলস আপনাকে আমি বলছি যে এই যে 2023, 24, 25 মোট 998 জন কনস্টেবল অলরেডি নিয়োগ করা হয়েছে। এর মধ্যে 2023-এ ডাইন ইন হার্নেস স্কিমে হয়েছে 22 জন, এখানে পুরুষও আছে মহিলাও আছে। 2024-এ ডাইন ইন হার্নেসে হয়েছে, 2025-এও ডাইরেক্ট হয়েছে, আবার ডাইন হার্নেসও হয়েছে প্রায় 969 জন। তাছাড়াও 3/1/2026 তারিখে রাজ্যের ভিতরে এবং বাইরেও মোট 484টি এনরোল ফলোয়ারকে এবং টিএসআর ব্যাটালিয়নে সরাসরি নিয়োগের জন্য তাদের অফার দেওয়া হয়েছে। এইভাবে তো অনেকগুলো আছে, এগুলো তো আপনি যোগ করলে তো আপনার মানে অনেক কিছু আসবে এটার মধ্যে। ত্রিপুরা স্টেট রাইফেলস আইন 1983 এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বিধি 1984 মোতাবেক এনরোল ফলোয়ার বলতে আপনি হয়তো বা এনরোল ফলোয়ার হয়তো অনেকে জানতেও পারেন না এটা কারা। তারা হচ্ছে যেমন টিএসএ বাহিনীর মধ্যে যারা রাঁধুনি, মেস সহকারী, তারপরে জল বহনকারী, মেস সার্ভেন্ট, ওয়াটার বয়, ধোপা, মুচি, নাপিত, ঝাড়ুদার, সহকারী, পরিষ্কার কর্মী, তারাও কিন্তু অলরেডি চাকরিতে আছে। তো এখানে যাই হোক, আপনাকে আমি বলছি আমার কাছে যা রিপোর্টটা আছে আমি সেই রিপোর্টটা আপনাকে বললাম। আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর আমি দিলাম, আর সাপ্লিমেন্টারি দিয়ে আরো কি কি আমি আরো আমাদের ত্রিপুরা কনস্টেবল বা এই যে এনরোল ফলোয়ার তাদের সম্পর্কে আমি বলছি। এখানে টিএসআর ব্যাটালিয়নে ফলোয়ারের অনুমোদিত সংখ্যা প্রায় 108 জন, এবং তাতে গিয়ে দেখা যায় যে অনুমোদিত সংখ্যা প্রায় 1512 জন কিন্তু আসছে। তো এইভাবে আমরা কিন্তু একের পর এক আমরা কিন্তু চাকরি আমরা দিচ্ছি। এছাড়া 916টি কনস্টেবল পদে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করেছেন কবে নাগাদ হবে, পুরুষ ও মহিলা পদে আমরা অনুমোদন অলরেডি আমরা দিয়েছি এবং সেটা প্রক্রিয়াও চলছে। এখানে পুলিশ কনস্টেবলদের জন্য যেসব সুবিধা ইত্যাদি আপনারা সবাই জানেন যে বেসিক এসব পুরো ডিটেলস এখানে আছে, এটা আপনি জানতে চাননি, যেটা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো আমরা 218টি সাব ইন্সপেক্টর আর্ম, তারপরে আনআর্ম ব্রাঞ্চ, সেটাও কিন্তু আমরা টিপিএসসির কাছে পাঠিয়েছি। তো আমরা পুলিশে যাতে শুধু কনস্টেবল না অন্যান্য যেসব অফিসার আছেন তাদেরকে নিয়োগ করার জন্য আমরা অলরেডি
মানে টিপিএসসি এবং আমরা অলরেডি ক্যাবিনেট থেকে পাশ করে সেটা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া চলছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনাকে স্যার পুলিশ কনস্টেবল বলতে এসপিও না, আপনার প্রশ্নের উত্তর সাফিসিয়েন্ট না না মুখ্যমন্ত্রী দিয়েছে, ডিটেইলস বলেছে। স্যার উইথ কাইন্ড উনি পারমিশন দায়িত্ব নিয়ে বলছে, আমি না না যেটা বলছি উনি দায়িত্ব সরকারি। নিয়ে বলছে, আমিও দায়িত্ব নিয়ে শুনেছি, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, এটা পাবলিক ইন্টারেস্টে আমরা কথা বলতেছি, আমার ইন্টারেস্ট না। সবই- ইন্টারেস্ট হলো, এখন বক্তব্য হলো উনি যেটা বলেছেন ঠিকই, অনেক পোস্ট ভ্যাকেন্ট আছে, টোটাল যদি পোস্ট ভ্যাকেন্ট ধরেন তাহলে আছে ৭,৩২৩ টোটাল, আর কনস্টেবল হলো 2,১২৫। স্যার ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলছি, আমি কিন্তু এটা নিজে বানাইনি, এটা ওনারই ওয়েবসাইট। আমি যেটা বলছি হয়তো ওনাকে অফিস থেকে দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, ওনাকে যেটা দিয়েছেন ১,৩১৯ যে কনস্টেবল আছে আর ৩,৫০০ মতো প্রায় এসপিও আছে, ওদের কি হবে? আর আজকে যে 5% দিয়েছে এসপিওরা পাবে কিনা, দ্যাট দ্য সেম স্ট্যাটাস, দে আর ওয়ার্কিং লাইক এস কনস্টেবল। তাদের এই এসপিওদের কি, তারা কি কোনো 5% দিয়ে তো রেগুলার এমপ্লয়িরা পাবে, ঠিক আছে। এসপিওরা কি পাবে? এটা একটা কাইন্ড, প্লিজ ইউ আর ইন দ্য চেয়ার, সো ইউ উই হ্যাভ টু have the information on the আপনার প্রশ্নের উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনি কোথায় থেকে পেয়েছেন এটা জানি না, উনি ওনার সরকারি ভাবে ওনার বক্তব্য রেখেছেন। এসপির কথাই তো বললাম। আর উনি বলেছেন পুলিশের কনস্টেবল সংখ্যা শূন্য কত, উনি উত্তর দিয়েছেন। হ্যাঁ, এসপিও যদি বলতো উনি উত্তর দিলাম। আপনি একটা এখন এক দিতে নম্বর, পারেন না। স্যার একটু প্লিজ, উনি কি কিসেতে পেয়েছেন না, ওয়েবসাইট দেখেছেন, উনি যদি জানে কোশ্চেন করলো কেন? এটা তথ্য নিতে উনি বলছেন যে কি প্রশ্নটা কিরকম, আপনি তো বলছেন যে অনারেবল মিনিস্টার ইনচার্জ হোম ডিপার্টমেন্ট প্লিজ টু স্টেট হোম ডিপার্টমেন্ট কনস্টেবলের শূন্য সংখ্যা, তো উনি বলেছে হ্যাঁ, এখন আর এই- ওনারটা স্বীকার করেন, কথা আপনি আপনি যদি জানেন রাখেননি, হবে না। আপনি যদি জানেন ওকে, না, আপনার প্রশ্ন উত্তর তো আপনি পেয়েছেন, এখন তো আপনি এক্সট্রা অন্য কথা বলছেন। স্যার আমি একটা কথা বলছি, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ১,৩১৯ জন কনস্টেবল আছে এখন ভ্যাকেন্ট, এদের অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর আপনার প্রশ্নটা কি ছিল? আপনার প্রশ্নটা কি ছিল? কনস্টেবলের শূন্যপদ কত? তাইলে উনি তো বলেছেন ১,৩১৯, এদের অ্যাপয়েন্টমেন্ট কবে হবে, প্রসিডিউর বা শুরু করবে কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট হবে, এটাই আমি বলছি। মাননীয় বিধায়ক, অলরেডি আমি বলেছি কত শূন্য স্থান আছে ভ্যাকেন্সি, এর মধ্যে আমি বলেছি 916 কনস্টেবলের অলরেডি কিন্তু অনুমোদনও দেওয়া হয়েছে, প্রক্রিয়া চলছে, বলেছে তো, হ্যাঁ বললাম তো। ঠিকই আছে, বলেছে তো। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মন্ত্রী কি আচ্ছা, জানাবেন? আমি একটা কথা বলছি, সবাই সমস্ত সদস্যদের জন্য আমি বলছি যে যেহেতু আমাদের একটা লিমিটেড টাইম, সাপ্লিমেন্টারি দুজনের বেশি আর হবে না, তাহলে আমরা সবাইকে বলতে দিতে পারবো না। যদি বলেন বলতে পারেন, তো সবাই বলতে পারবে না। হ্যাঁ বলেন। মাননীয় মন্ত্রী জানাবেন যে 2024 সালের জুলাই আগস্ট মাসে 216 জন সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিয়োগ করার কথা ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে। আজ পর্যন্ত আপনারা জানেন আপার এজ লিমিট 27 হয়েছে সাব ইন্সপেক্টর অফ পুলিশে, আজ পর্যন্ত টিপিএসসির তরফ থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা হলো না। সাব ইন্সপেক্টর অফ পুলিশ 216 জন 2024 সালে আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন, তো এটা না করার কারণ কি এবং কবে নাগাদ হবে? এখানে আমার কাছে যা
তথ্য আছে, এটার মধ্যে লেখা আছে সাব ইন্সপেক্টর 218, ঠিক আছে? ওটা আমরা টিপিএসসির কাছে কিন্তু পাঠিয়েছি। তো টিপিএসসি থেকে যখন অ্যাডভার্টাইজমেন্ট করবে তখন আমরা জানতে পারবো এটা, কারণ এটা তো এদের আন্ডারে পড়ে না, কিভাবে ওটা করবে, ওরা কবে করবে। আমরা তো বারবার টিপিএসসি কে বলছি যে আপনারা কিন্তু তাড়াতাড়ি করে যতগুলো আমরা অনুমোদন দিই সেগুলো আপনার করার। এখন আমি কি করে এখনই বলে দিতে পারবো টিপিএসসির বিষয়ে? আপনার নলেজে নিলাম, এরকম আপনার 2000 জুলাই অগস্টে আপনি জাস্ট আপনার প্রক্রিয়া কিন্তু আমি বলবো। প্রক্রিয়াটার কথা বলছি। আপনারা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল জুলাই অগস্টে 2024 সাল, আজ থেকে অলমোস্ট 2 বছর আগে। সাব ইন্সপেক্টর 216, আপনি 218 বলছেন, ফাইন। অডিটর 104 জন, ফরেস্টার 140 জন, আমিনদার 100 জন, তহসিলদার 100 জন, সবগুলো টিপিএসসি নেবে পরীক্ষা। কিন্তু এখন পর্যন্ত এইগুলোর অ্যাডভার্টাইজমেন্ট একটাও হলো না। ওয়াই? মানে টিপিএসসি যারাই আছেন দায়িত্বে, কেন সেটা হবে না? আপার এজ লিমিট ফর সাব ইন্সপেক্টর ইজ 27। এই যে 2 বছর চলে গেল, যাদের ওভারেজ হয়ে যাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট হলো না, তাদের কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে আপনাকে আপনার গোচরে আনার উদ্দেশ্যটা হচ্ছে, ক্যাবিনেট সিদ্ধান্ত হয়, প্রেস ব্রিফিং হয়, খবরের কাগজে উঠে, আমরা উৎফুল্ল হই, যুব সমাজ উৎফুল্ল হয়, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। প্লিজ এগুলো মনিটর করার জন্য কাউকে না কাউকে তো দায়িত্ব দিতে হবে। এরকম ভরি ভরি জিনিসগুলো আছে। আপনি যেহেতু উত্থাপিত হয়েছে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। টিসিএস টিপিএস মার্চ 2022 পরে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। টিএফএস 2019-20 পরে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। টিজিএফ জুডিশিয়াল সার্ভিস 2020 পরে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস মার্চ 2021 পরে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2022 পরে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি 2020 পরে আর হয়নি। এবং এও হাইকোর্টের নির্দেশ আছে, প্রায় আনুমানিক 450 যারা লেফট আউট হয়ে গেছিল তাদের নিয়োগ করার জন্য এখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। এরকম ভাবে প্রচুর আপনারা ক্যাবিনেট সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু নিয়োগের বেলায় কিছু নেই। তো আমার মনে হয় এই জায়গাটা মনিটরিং করার দরকার আছে। ইউ আর এ বিজি ম্যান, উই আর এ বিজি ম্যান, বাট টিপিএসসির বিষয়ে আমরা খুব মানে সিরিয়াসলি আমরা দেখছি। আর এমন না হচ্ছে না, আমরা তো প্রায়, আপনি তো নিজেও বলেছিলেন যে আপনারা মানে কি হলো কি বুঝছেন অফার দেন বলেছিলেন না, এইগুলো তো টিপিএসসির মাধ্যমে হয়, আমরা তো প্রতিনিয়তই দিচ্ছি। তো এমন তো না যে কিছুই হচ্ছে না, অনেকগুলো জায়গায় ডাক্তার থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে টিপিএসসি থেকে তো এসছে, আমরা দিচ্ছি। তো যেটা হচ্ছে ওরাও তো ওদের মতো করে কাজ করছে, কিন্তু আমরা মনিটরিং করা তো আমরা ডাইরেক্টলি আমরা মনিটরিং করতে পারবো না, আমরা খালি বলতে পারবো তাড়াতাড়ি করুন, আমরা করিও, সবাই বলিও বারবার। তো যদি কোনো জায়গার মধ্যে পার্টিকুলারলি আপনি যে যে জিনিসটি বলছেন আর কোনটা কোনটা হয়েছে সেটা যদি আগে আমি জানতাম বা আমার কাছে এখন যদি তথ্য থাকতো, আমি বলতাম টিপিএসসি তে এখন পর্যন্ত কত হাজার লোকের চাকরি হয়েছে এই কয়েক বছর। সেটা তো আপনি তো আপনার মতো করে চলে এসছেন, যেটি নেগেটিভ বিষয়গুলো আপনি বলছেন। না না নেগেটিভ, এই যে দেখুন আপনার না না এগুলো তো আপনাকে আমি সহায়তা করছি। না না আমি নেগেটিভ বললাম এটা না, যেটা পজিটিভলি বলুন না, কটা আমি হয়েছে। পজিটিভ তো বললাম। না না পজিটিভ আপনার তো বলছি সব জায়গার মধ্যে এত নেগেটিভ ভাবে গ্রহণ করেন জিনিসগুলো না, খুব দুঃখ হয়। না, না, আমি রাজ্যের সাথে কথা না বলছি, আপনি নেগেটিভলি, আমি বলছি কেন মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রী প্রেস ব্রিফিং করেছে, তারপরেও ঠিক আছে, টিপিএসসির ঘাড়ে কটা মাথা কেন হবে না? ঠিক আছে, মাননীয় এখন এটাকে যদি এই ভেন্টিলেট করার পর আপনার গোচর আনার পর যদি এখন বলেন, ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কথাটা কিন্তু নেক্সট কোশ্চেন, শ্রী দীপঙ্কর সেন, শ্রী যাদবলাল দেবনাথ। তো এরকম না, এরকম তো না, কাজ করে যাচ্ছে। আমি সেটার কথা বলছি, তারা তো কাজ করে যাচ্ছে, তাদের উপরেও প্রেশার আছে। তো আমাদের তরফ থেকে তো আমরা প্রেশার দিই, মনিটরিং হচ্ছে।
এবং অনেকগুলো বিষয় আছে যেগুলো না আপনি বক্তব্য রেখেছেন চলে আনলাম আপনার on behalf of the থ্যাঙ্কফুল টু ইউ, আপনি বছর এনেছেন, আমরা নিশ্চয়ই পেতে। ওকে, থ্যাংক ইউ। Started দীপঙ্কর question সেন, number, শ্রী যাদবলাল দেবনাথ। started question number 36. মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন, মাননীয় বিধায়ক শ্রী যাদবলাল দেবনাথ। প্রশ্ন क्वेश्चन नंबर 36। প্রশ্ন 1, यहाँ की সত্য বিলুনিয়া বিধানসভার লাউডান বাজার এলাকায় একটি পুলিশ আউটপোস্ট করার সরকারের পরিকল্পনা রয়েছে? বিলুনিয়া বিধানসভার অন্তর্গত লাউডান বাজার এলাকায় একটি সরকারি পুলিশ আউটপোস্ট করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। প্রশ্ন 2, যদি সত্যি হয়ে থাকে তবে কবে নাগাদ তা বসানো হবে? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে। প্রশ্ন 3, না হলে তার কারণ। লাউডাউন বাজার এলাকায় আইন শৃঙ্খলা ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো বর্তমানে শান্তির বাজার থানা থেকে কার্যকরভাবে তত্ত্বাবধান করা হয়ে থাকে। প্রশ্ন 4, বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া বাজার এলাকায় একটি পুলিশ আউটপোস্ট করার পরিকল্পনা সরকারের আছে কি? বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া বাজার এলাকায় একটি পুলিশ আউটপোস্ট করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। সাপ্লিমেন্টারি স্যার, শান্তিবাজার সাব ডিভিশন, এটা বিলোনিয়া কনস্টিটিউয়েন্সি হলে বলো, এখানে 10টা বুথ এলাকা এবং বিস্তৃত অঞ্চল, পাশেই আছে গাড্ডাং আরেকটা এলাকা। সেদিক থেকে এই জায়গাটার নিরাপত্তা বা বিভিন্ন বিষয়ের সংক্রান্ত দিক থেকে এটা একটা আউটপোস্ট এখানের মধ্যে খুবই জরুরি। 2 বছর আগেও আমি এটা এসপি সাহেবের কাছে লিখিতভাবে আমি জানিয়েছিলাম। এবং এর থেকেও বড় জিনিস হচ্ছে এখানে একটা বিরাট বড় গরু বাজার সেখানে আছে, এবং এটা অনেক পুরাতন গরু বাজার, অনেক মানুষের সমাগম, অনেক যায় সেখানে, রাত পর্যন্ত মানুষ যাওয়া আসা সেখানে করতে হয়। সেদিক থেকে এলাকার লোকেরও সেটা ডিমান্ড। আমি তারপরেও অনুরোধ করবো যে ওই জায়গাতে একটা ছোট হলে পড়ে একটা আউটপোস্ট বা ওই ধরনের কিছু একটা প্রয়োজনীয়তা আছে, এটা যাতে করা হয়, এই দাবিটা আমি সেখানের মধ্যে রাখছি। হ্যাঁ, যাদব বাবু। মাননীয় অধ্যক্ষ, আমাকে যে প্রস্তাবটা আমি প্রশ্নটা করেছিলাম, কালাছড়া বাজারটা হচ্ছে এমন একটা জায়গা, চুরাইবাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, বাগবাসা পেজ থেকে প্রায় 14 কিলোমিটার, কদমতলা থেকে 15 কিলোমিটার, ধর্মনগর থেকে প্রায় 12 কিলোমিটার, এবং এই জায়গাটা একটা মিশ্র মানুষের বাস। কোনো ধরনের ইনসিডেন্ট ঘটলে এখানে পুলিশ আসতে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে যায়। অতীতেও এরকম অনেক ঘটনা এখানে ঘটেছে। তাই আমি প্রস্তাবটা করেছিলাম যে এখানে একটা আউটপোস্ট দিলে খুব ভালো হয়। এটা বিবেচনার জন্য আবার আমি উত্থাপন করছি। নমস্কার। বিষয়টা আমি দেখবো, কথা বলবো, আমি চেষ্টা করবো যদি এটা করা যায়। ওকে, 3 নম্বর কোশ্চেন, শ্রী রঞ্জিত দাস। Sir, my start question number 91. ধন্যবাদ। মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাসের কোশ্চেন নাম্বার 91। প্রশ্ন 1, অমরপুর থেকে উদয়পুরে সড়কটি ডাবল লেন করার জন্য NHIDCL এর নিকট হস্তান্তর করা হয়েছে কিনা? উত্তর, এটা করা হয়েছে। রাস্তাটি ডাবল লেনে উন্নীত করার লক্ষ্যে প্রাথমিক প্রক্রিয়া হিসাবে NHIDCL কে দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে সংস্থাটি এই 24.0 কিলোমিটার রাস্তার ফিজিবিলিটি স্টাডি এবং টেকনো ইকোনমিক্যাল স্টাডি করার জন্য ইতিমধ্যেই DPR কনসালটেন্ট নিয়োগ করেছে এবং কাজের ওয়ার্ক অর্ডার প্রদান করেছে। প্রশ্ন 2, না হলে তার কারণ। উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন আসে না। 3, হস্তান্তর করা হলে কবে নাগাদ রাস্তার কাজ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, NHIDCL এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর জানান যে উক্ত কাজের জন্য উদয়পুর অমরপুর এই যে 24 কিলোমিটার রাস্তার ফিজিবিলিটি স্টাডি এবং টেকনো ইকোনমিক্যাল স্টাডি করার
জন্য ডিপিআর কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে, তার ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পরবর্তীকালে ডিপিআর তৈরি হওয়ার পর ন্যাশনাল হাইওয়ে ডিক্লারেশন এবং পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ন্যাশনাল হাইওয়ের সদর দপ্তর তথা MORTH এ পাঠানো হবে। স্যার, সাপ্লিমেন্টারি আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, কারণ আগেও এই বিধানসভায় দুর্গায় আমার বিষয়টি উত্থাপন করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে বিষয়টিকে NSIDL CL এর কাছে হস্তান্তর করেছে এবং মাননীয় অর্থমন্ত্রী বাজেটও সেটা বলেছেন যে ডিপিআর এর কাজ চলছে। কিন্তু ডিপিআর তৈরি হওয়ার পর প্রায় আমার যতদূর ধারণা রয়েছে, ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছে, আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের যে ভারপ্রাপ্ত মন্ত্রীও রয়েছেন, যে ডিপিআর তৈরি হলে কমসে কম 6 থেকে 7 মাস লেগে যাবে। ডিপিআর যখন সাবমিট করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, তারপরেই সেটা টেন্ডার হতে প্রায় 1 বছরের মতো সময় সাপেক্ষের ব্যাপার। এরপর টেন্ডার পেলে পরে কন্ট্রাক্টটা যদি ভালো না হয় তাহলে অনেক দিনে প্রায় 2-3 বছর লাগবে বলে আমার ধারণা। তো এর মধ্যে আমাদের অমরপুর অধিকারে যে ট্যাগ ব্যাগগুলো রয়েছে, অন্তত স্পেশাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে প্রায় 18টার মতো রয়েছে, সেগুলোকে মানে যাতে বাঘগুলোকে কেটে কিছুটা হলেও, তাহলে আমরা এখানে 4টা বিধানসভার অন্তর্গত ওমপি, অমরপুর, করবুক এবং গন্ডাছড়া এবং মাথারবাড়ির বিশেষ অংশ রয়েছে। বর্তমানে ট্যুরিজমের যেভাবে গাড়ি চলাচল করে প্রচুর পরিমাণে গাড়ি যায়, তো এই কারণে এই রাস্তাগুলোকে আপাতত কিছুটা করা যায় কিনা, তার জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি এই বিষয়টা দেখার জন্য অনুরোধ করছি। সাপ্লিমেন্টারি স্যার, বর্তমান NSIDCL এক্সিস্টিং রুট করবুক টু অমরপুর কন্ডিশন খুবই খারাপ। আমি বিগত দিনেও বারবার চেষ্টা করেছিলাম, আমি প্রশ্নও করেছি, কিন্তু আমার রিজেক্টেড হয়ে গেছে। যাই হোক, সাপ্লিমেন্টারির মাধ্যমে আমি বলতে চাই, আমাদের যে করবুক টু অমরপুরের এক্সিস্টিং রুট যেটা NSIDCL খুবই খারাপ, সেটার জন্য মেরামতের জন্য আমি আপনার কাছে জানান দিতে চাই। থ্যাংক ইউ। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে আমি নিজেও কিন্তু MRTH ইউনিয়ন মিনিস্টারগণের সাথে আমি নিজে কথাটা বলেছি। এখানে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় যে বলেছেন, উনিও জানেন বিষয়টা। আমি এটাকে ন্যাশনাল হাইওয়ে, তার সাথে আমি বললাম যে খুব ইম্পর্টেন্ট এই রাস্তাটা, এটা অ্যালাইনমেন্টও দরকার ইত্যাদি, তারপর কিছু রাজি হয়েছেন, সেটা মাননীয় বিধায়কও ভালো করে জানেন। এবং এটাকে স্পার রুট হিসাবে এটা কিন্তু ডিসিশন হয়েছে এবং সেভাবে কিন্তু কাজ কিন্তু চলছে। এখন বাকি করসপন্ডেন্স অনেকবার আমি করেছি, বলছিও এবং বারবার বলছে, এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলছে। আর যেখানে মাননীয় বিধায়ক এখন আমাকে যে বিষয়টা বলেন যে অমরপুর থেকে করবুকে, আমি নিজেও কিছুদিন আগে ওই রাস্তায় আমি গেছি, যতটা আপনি বলছেন আমার কাছে কিন্তু অনেক বেটার লাগলো। কয়েকটা জায়গায় খালি একটু খারাপ, মানে খুবই ভালো কিন্তু রাস্তা, কিন্তু আমি তাও বলবো যে জায়গাগুলো খারাপ আছে, আমি নিজেও কিছুদিন আগে গেছি, বেশি দিন না, আপনিও ছিলেন যে কারণে আমি এখানে গেছিলাম, কিন্তু সেটাও কেন হবে আমি দপ্তরকে নিশ্চয়ই বলবো। Next question, Sri Ranjit Devarma. মাননীয় স্পিকার স্যার, মাই কোয়েশ্চন নাম্বার 56. 5-6. Respected Speaker Sir, I will start question number 56. Question number 1. ই-মুলাকাত প্রোগ্রাম চালু হওয়ার পর কতজন কারাবন্দী পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে? উত্তর, ই-মুলাকাত প্রোগ্রাম চালু হওয়ার পর এখন পর্যন্ত কারাবন্দীদের পরিবারের কোনো সদস্য যোগাযোগ করার জন্য আবেদন করেনি। যদিও বর্তমানে রাজ্যের প্রতিটি জেলের বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীরা ত্রিপুরা সংশোধনাগার রুলস 2021 এর রুল 42 ও রুল 243 এর
বিধান অনুযায়ী পরিবারের সদস্য, আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে যথাক্রমে মাসে 4 বার ও মাসে 2 বার সাদা কাগজে দরখাস্তের মাধ্যমে দেখা করছেন। কোয়েশ্চেন নাম্বার 2, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে সংশোধনাগারের গুলিতে এই প্রকল্পের সুবিধা আছে কিনা? উত্তর, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে সংশোধনাগারগুলিতে ই মোলাকাত প্রকল্পের সুবিধা আছে। প্রশ্ন নম্বর 3, প্রতি কারাবন্দীকে মাসে কতবার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার সুবিধা প্রদান করা হয়? উত্তর, ত্রিপুরা সংশোধনাগার রুল 2021 এর রুল 42 ও রুল 243 এর বিধান অনুযায়ী কয়েদি বা সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে মাসে 2 বার অর্থাৎ প্রতি 15 দিনে একবার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সাক্ষাৎ করার সুবিধা প্রদান করা হয় এবং বিচারাধীন বন্দী বা হাজতীদের ক্ষেত্রে মাসে 4 বার অর্থাৎ 7 দিনে একবার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সাক্ষাৎ করার সুবিধা প্রদান করা হয়। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি আমার যে 1 নম্বর যে প্রশ্নটা ছিল, এই মোলাকাত প্রোগ্রাম চালু হওয়ার পর কতজন কারাবন্দী পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে? যারা সাজাপ্রাপ্ত কয়েদি জেলখানায় আছে তারা অধিকাংশই অশিক্ষিত এবং যে ই মোলাকাত যে সিস্টেমটা করা হয়েছে সেটা তাদের পক্ষে করাটা সম্ভব হয় না, কারণ করতে গেলে ওই পরিবারের দিকেও এসে সুবিধাটা থাকতে হবে। সুতরাং এই যে ই মোলাকাত যে প্রোগ্রামটা চালু করার পর তেমন সুবিধা হচ্ছে না। আমি জানি জেলখানায় মোবাইল